স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ভিশন 2030 নিয়ে সামনে এসেছে বিএনপি। একে প্রতিশ্রুতির ফাঁপা রঙিন বেলুন বলছে আওয়ামী লীগ। রয়েছে আরও নানান রকম প্রতিক্রিয়া। জাতীয় পার্টি থেকে বলা হয়েছে ঘোরার আগেই গাড়ির বসানোর কথা। এসব নিয়ে আজকের আলোচনা ভিশন। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসল। স্বাগত আপনাদের। হাবিবুর রহমান, আমরা জানি যে গতকালকে খালেদা জিয়া একটি ভিশন উপস্থাপন করেছে যে আগামী 2030 সাল নাগাদ তিনি ক্ষমতায় গেলে বাংলাদেশকে কি রকম দেখতে চান, কি কি করতে চান, সেটার কিছু কর্মপরিকল্পনার কথাও বলা হয়েছে। মূলত মূল যেই কথাটি গত একদিন যাবতই আমরা শুনছি যে নির্বাচনে যাওয়ার বিষয়টি নিশ্চিত না করেই নির্বাচন বা ক্ষমতায় গেলে, কারণ ক্ষমতায় যাওয়ার তো আর কোনো মাধ্যম নেই, নিশ্চিত নির্বাচন করেই যেতে হবে। ফলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের দল কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধের সালাম। এটা একটা জিনিস আপনাকে আমি বলতে চাই যে এই যে কালকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এরকম নির্বাচনে যাওয়ার প্রস্তুতি হিসাবে এই কালকে সাংবাদিক সম্মেলনে 2030 কিনা। এটা আপনাদের মনে আছে যে বিএনপি যখন গত বছর কাউন্সিল করেছিল মার্চ মাসে, তখনই কিন্তু বিএনপি চেয়ারপারসন বলেছিলেন যে ভিশন 2030 সেটি উনি গতকাল ঘোষণা করেছেন। তো এটা নিয়ে আমাদের এর আগেও আমরা যখন মিডিয়াতে আসতাম তখন আমাদেরকে জিজ্ঞাসা করতো যে কই আপনাদের সে ভীষণ তো আজ পর্যন্ত আমাদের সামনে আসলো না। আমরা বলতাম যে হ্যাঁ আসবে, সময় মতো আসবে। তো সেটি তো এটিকে অনেকে মনে করেছেন যে বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, তারই প্রস্তুতি হিসাবে এটা নির্বাচনী ইশতেহারের মতোই হয়ে গেছে, এরকম অনেকে ভাবেন। কিন্তু নির্বাচনী ইশতেহার এটি এক না। তা নির্বাচনী ইশতেহার হলো 5 বছর সামনে রেখেই মোটামুটি আগামী 5 বছর সে কী করবে, আর এটা তা না। এটা হলো 2030 সাল পর্যন্ত আমরা দেশটাকে কোন পর্যায়ে এগিয়ে নিতে পারবো তার জন্য একটা রূপকল্প। তো পার্থক্য এই জায়গায় ইশতেহারের সঙ্গে। আর এখানে যে জিনিসটা বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন যেটি বলেছেন বা এটাতে যেটা আছে, এটা আমি মনে করি যে এই মুহূর্তে এইটা উনি যে জাতির সামনে নিয়ে আসছেন, এখানে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত এবং সারা জাতির পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানানো উচিত। উনি অনেকগুলি কথা খুব সাহস করে বলেছেন, যে কথাগুলি আজকে এই পর্যায়ে সাহস করে কারো হয়তো বলার সাহসও রাখে না। সেটি হলো উনি কতগুলি কথা বলেছেন। দেখেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে এটা নিয়ে অনেক সমালোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে চুরি করে নাকি এটা করা হয়েছে। তো এখানে 256টা পয়েন্ট আছে যে কোনটা চুরি করে এর মধ্যে। যেমন আপনি যদি বলি যে বিএনপি চেয়ারপারসন উনি বলেছেন যে বিএনপি নির্বাচনে গেলে 1974 সালের যে দ্রুত জরুরি আইন যেটা, সেটা ওনা বাতিল করবেন। আওয়ামী লীগকে এটা বল নাই, তাহলে চুরি করা হলো না। তারপরে বিএনপি চেয়ারপারসন বলেছেন যে এখন যে এই যে বিচারপতিদের অভিশংসন নিয়ে যে কোর্টে যে এটা তুমুল বাকযুদ্ধ চলছে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে প্রধান বিচারপতির, বিএনপি তো আওয়ামী লীগ তো এটা বলছে না যে আমরা যে সংসদের হাতে যে অভিশংসনের যে ক্ষমতা সেখান থেকে আমরা সরিয়ে এসেছি। তো বিএনপি তো সেখান থেকে সরিয়ে আসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আসতে হচ্ছে। তাহলে এটার সাথে আওয়ামী লীগ চুরি করা তো হলো না। তো এরকম ধরেন আপনার বিএনপি যেমন বলেছে যে আগামী দিনে নির্বাচনে বিএনপি জয়লাভ করলে পারে, অতীতে যেটাই হোক না কেন মানুষ তো সবসময় একরকম থাকে না। সেটা হলো যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্তগুলি এখান থেকে রহিত হবে। বিএনপি যে কথাটি বলেছেন যে আমার দেশের স্বাধীনতা থেকে হস্তক্ষেপ করতেছে, আমরা তো কঠোরভাবে তার প্রতিবাদ করব। আমরাও অন্য দেশের স্বাধীনতা, অন্য দেশের কেউ যদি আমার দেশের ভিতর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই দেশকে বিব্রত করতে চায়, আমরা সেটাও প্রশ্রয় দেব না। তো এইগুলি তো কতগুলো জিনিস থাকে তো কমন। যেমন ধরেন আমরা প্রাইমারি স্কুলে যখন আমরা লেখাপড়া শিখেছি, ধরেন আমার কাঁঠাল বানান শিখাই দিল, কয়েকজন ঠয়াকাল কাঁঠাল। এখন আমি আমার গ্রামের স্কুলের নাম হলো শাহপুর প্রাইমারি স্কুল। এখন যে রূপপুর প্রাইমারি স্কুলে কেউ পড়ে থাকে, তাকে শিক্ষক কী শেখাবে? তাকে সরে আম্মা কাঁঠাল শেখাবে? ওই বানানটাই শেখাবে। কিছু জিনিস আছে যেটি সব সময় সবাই বলতে হয়। 2 আর 2 4, কম্পিউটার যোগ করে 4 হবে, আপনি বলে 4 হবে, আমি বললে 4 হবে। তো এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, মানে একেবারে নির্লজ্জভাবে মেধা চুরি করা হয়েছে, একেবারে হুবহু নকল করা হয়েছে। আমি তো নকলের কিছু দেখছি না। আর এটির ভিতরে এমন একটি জিনিসের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেটা দেশের স্বার্থ বিরোধী। এটা এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
এটি বেগম খালেদা জিয়া এই ভিশন উনি কালকে উপস্থাপন করেছেন। এবং দেখেন, অনেকেই আজকে আমি শুনছি যে বিভিন্ন জন বলছে যে এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেছেন, উনি শুধু সমস্যার কিন্তু সমাধান, এখানে সমস্যা উত্থাপন করেন নাই, সমস্যার সমাধানও দিয়েছেন। হ্যাঁ, দু একটি জায়গায় আপনি বলতে পারেন যে জিনিসগুলি হয়তো এর ভিতরে সম্ভব না, তো মানুষ তো চেষ্টা করেই, মানুষকে চেষ্টা করতে তো আর দোষ নাই, কিন্তু অকল্পনীয় এবং এমন কোনো কিছুর ভিতরে বলেন নাই যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী হয়। যেমন ধরেন যে এই যে যেটা বিএনপির পক্ষ থেকে এই ভিশনে বলা হয়েছে যে গণভোটের মানে জনগণের যে কিছু কিছু সময় যেটা প্রয়োজন হয়, এটা তো আওয়ামী লীগ তো আর বলতেছে না যে আমরা গণভোটের পক্ষে, তাহলে এটা আমরা চুরি করলাম কোথার থেকে? তো এই যে কথাগুলি বলা হচ্ছে যে টোটালি এটা, আর বিএনপি যখন এটা ঘোষণা করেছে এটাকে সাধুবাদ জানিয়ে, স্বাগতম না জানিয়ে, এইটা নিয়ে দেখি যে একেবারে এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় যে এটা নিয়ে বাংলাদেশে কি যেন একটা বিএনপির চেয়ারপারসন কালকে ঘোষণা করে ফেলেছেন যে অস্থিরতার দিকে যাচ্ছে। আমার মনে হয় সেদিকে না গিয়ে এর ভিতরে ভালো যে জিনিসগুলি আছে সেইগুলিকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারি। এবং উনি জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন, এটা নিয়েও সমস্যা না। হাবিব ভাই এইটা ভালো কথা বলেছেন যে এটার ভালো দিকগুলিও দেখতে পারে কিনা। স্বপন ভাই, এখানে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একটা ভিশন, সব দলেরই একটা ভিশন থাকবে, সেখানে কে আগে কে পরে সেটা বরং যদি আওয়ামী লীগের কোনো কিছু বিএনপি অনুসরণ করে থাকতো তাহলেও মনে করতাম এটা নিয়ে আওয়ামী লীগ গর্ব করতে পারে যে আমরা এমন জিনিস তৈরি করেছি যেটা আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলও অনুসরণ করে। তো তারপরেও আমি জানতে চাই যে এই ভিশনটা নিয়ে, ভিশনটাকে কিভাবে দেখছেন, যেটি মূল যে জায়গা যে বিএনপি নেত্রী বলছেন যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের যেটা আছে সেটা পরিবর্তন করা সম্ভব, সেটি একটি দলের পক্ষে কখনোই সম্ভব হবে না, অবশ্যই সব দল মিলে পরিবর্তন করতে হবে। এরকম কিছু নিশ্চয়ই মৌলিক জায়গা আছে যেগুলিতে আপনারাও বিএনপির সঙ্গে একমত হবেন। দেখুন, আমি প্রথমত আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদকের বাইরেও আমি এই দেশে একজন নাগরিক, আমার দু ধরনের মত থাকতে পারে, কিন্তু আমি যে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখি সেটি হচ্ছে বিএনপি দীর্ঘদিন পরে একটি ইতিবাচক ধারায় প্রত্যাবর্তনের চেষ্টা করছে। এটিকে নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ বলা যেতে পারে, কারণ যে জায়গাটায় বিএনপি ছিল জ্বালাও পোড়াও নাশকতা এবং লুটপাটের যে সংস্কৃতি, সেই জায়গা থেকে বিএনপি সরে আসবার চেষ্টা করছে। এই সরে আসবার চেষ্টাটা নিঃসন্দেহে এটিকে আমাদের সহযোগিতা করা উচিত সকলের, এবং আমি সেই দিক থেকেই বিষয়টিকে বিবেচনা করি, আমি এটাকে নেগেটিভলি বিবেচনা করি না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই জাতির সামনে কিছু কমিটমেন্ট থাকা উচিত, এবং এই রাজনৈতিক দলগুলো সরকারি দল থাকলে সেই কমিটমেন্টগুলো তারা নিজেরা বাস্তবায়ন করবে, আর যখন বিরোধী দল থাকবে এই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করবার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করবে। এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তো যে জায়গাটা আমরা সবাই বলি রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটি সম্ভব। এটি শুধু টেবিলে বসে আলোচনা করে পরিবর্তন করা সম্ভব নয়, এটিকে পরিবর্তন করতে হলে এইভাবে ইতিবাচকভাবেই দেখতে হবে। একটি বিষয় যে বিএনপি চেয়ারপারসন যে ভিশনটি দিয়েছেন, আমি এটির তেমন কোনো সমালোচনা করব না, কারণ এই ভিশনটির অনেকগুলোর সঙ্গেই আমাদের একদম হুবহু মিলে যায়। বিশেষ করে কর্মপরিকল্পনাগুলো যে বলেছেন, দেশের উন্নয়ন অবকাঠামোর, এগুলো অনেকগুলোই মিলে যায়। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিএনপি চেয়ারপারসন অবশেষে জননেত্রী শেখ হাসিনার পথে হেঁটেছেন। তার জননেত্রী শেখ হাসিনা 2008 সালে যে ভীষণ জাতির সামনে উপস্থাপন করেছেন, জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নে উজ্জীবিত করে নিম্ন আয়ের রাষ্ট্রকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করেছেন, এবং আগামী দিনে উচ্চ আয়ের রাষ্ট্র হিসাবে পরিণত করবার জন্য যে পথে তিনি এগুচ্ছেন, বিএনপি চেয়ারপারসন অবশেষে সেই পথেই তিনি এগুলেন। এটি নিঃসন্দেহে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমার জন্য গর্বের বিষয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি আমাদের সকলেরই পড়া আছে, প্রায় সবারই পড়া আছে। জুতা আবিষ্কার কবিতার শেষের দিকে একদম শেষ দুটি লাইনের আগের দুটি লাইনটা হচ্ছে এরকম, মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। আওয়ামী লীগের যে কর্মসূচি এবং যে ভিশন, সেই ভিশনগুলি অনেকগুলোই বিএনপি ধারণ করেছে, এটি নিঃসন্দেহে ভালো দিক। তবে ভারতের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি একটি কথা বলেছেন, তুমি রাতে ঘুমিয়ে যে স্বপ্ন দেখো সেটি স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না সেটি হচ্ছে স্বপ্ন। আমি প্রত্যাশা করেছিলাম একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবে, কারণ আমি মনে করি না আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না।
গণতান্ত্রিক দেশে ক্ষমতার পালাবদল হবে। এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগের বিকল্প বিএনপি এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে। সেই হিসাবে আমি মনে করেছি যে বিএনপি চেয়ারপারসন এমন কিছু দেবেন যেটা আমাকেও উজ্জীবিত করবে নাগরিক হিসাবে। কিন্তু আমি দেখলাম বিএনপি চেয়ারপারসন একটি 5 তারা হোটেলে বসে যে ভীষণটি উপস্থাপন করলেন, সেখানে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, অনেক বিদেশি মেহমান ছিলেন। তিনি ভীষণটি পাঠ করছেন, কিন্তু পাঠ করবার সময় অধিকাংশ মানুষকে আমি দেখেছি যারা ঘুমোচ্ছেন, কারণ আমি পুরোটাই দেখেছি ঘুমোচ্ছেন। যদি ভীষণটির মধ্যে চমকপ্রদ কিছু থাকতো, আশা জাগা নিয়ে কিছু থাকতো, তাহলে অন্তত বিএনপির নেতৃবৃন্দ ওখানে বসে ঝিমুতেন না, ঘুমোতেন না। তাদের চোখ স্বপ্নে টকবক করতো, তাদের দু চোখে দুটি ছড়িয়ে পড়তো যে বিএনপির চেয়ারপারসন এমন কিছু দিচ্ছেন যেটি আমাদের দেশকে এগিয়ে নেবে এবং বিএনপিকে এগিয়ে নেবে। সেই জায়গাটা বিএনপি ব্যর্থ হয়েছেন। সমস্যাটা হচ্ছে বিএনপির যে ভীষণটি দিয়েছেন, সেই ভীষণটি আমি আগে যে পত্রপত্রিকা দেখেছি, আমি তার বিএনপির ভিতরে কথা বলতে পারবো না, যেটুকু পত্রপত্রিকা মিডিয়ায় দেখেছি, এটি তৈরি করেছেন কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা এই ধরনের মানুষ যারা বয়সের ভারে নুজো এবং যাদের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই। ফলে বিএনপির যে নেতারা, হাবিব ভাইদের মতো যে নেতারা মাঠে কাজ করেন, যারা আন্দোলন ফেস করেন, যারা আপনার কর্মী ফেস করেন, যাদের শরীরের সঙ্গে কৃষকের, শ্রমিকের শরীরের ঘাম লাগে, সেই মানুষগুলোর মতামত এখানে উপেক্ষিত হয়েছে। এটি একটি বিশেষ শ্রেণী থেকে এসেছে। ফলে তারা নতুন কিছু ইনোভেশন করেননি, শুধু ইমিটেট করেছেন। ইমিটেট করাটা হচ্ছে অলংকার তারা দিয়েছেন। যেমন ধরেন বিশেষ ক্ষমতা আইন বাতিল, এটি বিএনপির আজকের কথা না। 91 সালে নির্বাচনের পূর্বেও বিএনপি কথাটি বলেছেন, এবং এটা হাবিব ভাই আমার চেয়ে ভালো জানবেন, কারণ তিনি 90 গণ অভ্যুত্থানের নেতা ছিলেন, সেই সময় তিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। 91 সালে যে 90 সালে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখাতে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করবার কথা সবাই বলেছিল। কিন্তু পরবর্তীতে এটি বিএনপি একাধিকবার ক্ষমতা এসেছে, আমরা একাধিকবার ক্ষমতা এসেছি, এটি হয়ে বাতিল হয়নি। তবে এটির প্রয়োগটা সীমিত হয়েছে, এটি সত্যি কথা। এরকম কিছু কথা বিএনপি হয়তো স্বকীয়তা রাখবার জন্য কিছু অলংকার এদিক ওদিক দিয়েছে, কিন্তু এর মধ্যে নতুনত্ব কিছু নেই। একটি বিষয় যে বিএনপি চেয়ারপারসনের মুখে শুনলাম যে তিনি 3G টেকনোলজি সারা দেশে 2030 সালের মধ্যে ছড়িয়ে দেবেন। দুর্ভাগ্য হচ্ছে তিনি হয়তো জানেন না বা তার উপদেষ্টা জানেন না, এবছরেই 4G চালু হচ্ছে বাংলাদেশে। ফলে 2030 সালে 3G চালু হবে, এই স্বপ্ন বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় না। 2030 সালে যে জিটি পৃথিবীতে চলবে, মানুষ সেই জিটি দেখতে চায়। সেটা 4G নাকি 5G নাকি 6G, যখন যেটা আসবে সেটি অ্যাডাপ্ট করতে চায়। তো আসলে আওয়ামী লীগ প্রাচীন দল, তুলনামূলকভাবে বিএনপি ইয়াং রাজনৈতিক দল বয়সের দিক দিয়ে। সেক্ষেত্রে আওয়ামী লীগেরই প্রাচীনতা থাকবার কথা, বিএনপির আধুনিকতা থাকবার কথা, কিন্তু এখানে দেখছি যে উল্টো কাহিনী হয়েছে। এরপরেও আমি বলি যে আমার দিক থেকে যে বিএনপি একটি পথ বেছে নিয়েছে, যে পথটি ইতিবাচক। যদি বিএনপি এই পথটিতে থাকতে পারে, এখানে স্থির হতে পারে, কারণ বিএনপি প্রায় শিফট করে তাদের অবস্থানটা, যদি শিফট না করে তাহলে বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চাটাই বাংলাদেশে হোক। এটি একটা ভালো জায়গা যে অবশ্যই সামনে বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চর্চার সম্ভাবনাগুলি সবাই দেখছেন এবং সেটি সবাই সাদরে গ্রহণও করছে। এখন দেখার বিষয় যে সত্যি চর্চাটা কতটুকু হয়। মীর আব্দুস সবুর রাসুদ, আপনার কাছে আসবো একটা বিরতির পর। জানতে চাইবো যে আপনার দলীয় অবস্থানটা আমরা যেরকম দেখেছি যে একটু ধোঁয়াশা আছে, কেন এই সময়ে এই ধরনের ভীষণ ঘোষণা করা হলো, কিন্তু তারপরেও যেটি ঘোষণা করা হয়েছে সেটি নিশ্চয়ই যারা ভোটার, যারা এই দেশের জনগণ, তাদের উদ্দেশ্যে। তবুও প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আপনারা এটিকে কিভাবে দেখছেন এবং এটির যেই বিষয়গুলি সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং আমরা স্বপন ভাই যেটি বলছিল যে রাজনীতির ক্ষেত্রে একটা সুবাতাস, এইটার জন্য কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রয়োজন বিএনপির নেই। ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুব ভালোভাবেই করা সম্ভব। সেগুলিতে কীরকম কন্ট্রিবিউশন আসতে পারে? একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মীর আব্দুস সবুর রাসুদ, জানতে চাচ্ছিলাম যে আপনাদের দলের
প্রতিক্রিয়া এবং অবস্থান? আসলে আমাদের দলের থেকে আমরা মনে করি যে এটা ঘোরার আগে গাড়ির অবস্থা আর কি। তো বিএনপি আসলে এই যেই পদ্ধতিতে অবস্থা সংবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা যেখানে একটা প্রশ্নবিদ্ধ আছে এখনো, সেই ক্ষেত্রে তারা ক্ষমতায় গেলে কি করবে এই ভিশন তারা দিয়েছে। যাই হোক, তাদের এই ভিশনের ধরেন মনে করেন আসলে আমাদের 2016 সাল থেকেই কিন্তু রাজনীতিতে একটা সুবতার বুঝতেছে। 13, 14, 15 যে জলাউপরাও ছিল সেটা এখন নেই। এটা স্বপন ভাই আর সুন্দরভাবে বলেছে। তো যাই হোক, মনে করেন যে ভীষণ তো সবারই আছে, ভীষণ তো থাকতে হবে, মানুষকে তো স্বপ্ন দেখাতে হবে, স্বপ্নের বাস্তবায়ন করার কিন্তু বাস্তবায়ন করার জন্য যা যা কর্মপন্থা অবলম্বন করা এটা রাজনৈতিকভাবে আমি বলতে পারবো না যে বিএনপি কি ভাবছে, কিন্তু অনেক সময় আমরা বিটুইন দ্য লাইনেও কিন্তু পড়ি, যখন বিএনপি একটা যে জিনিসটা লক্ষ্য নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতেই সেই কাজগুলি করা যাবে, সেখানে কি আমরা মনে করতে পারি না যে বিএনপি আসলে আগামী নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছে? সেটা আমরা তো সেই জন্যই তো বলতেছি যে ঘোরার আগে গাড়ি না গাড়ির আগে ঘোরা, সেদিন তো বলতে হলে তো ভালো। আমরা তো মনে করি আগামী নির্বাচনে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এটা তো আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমাদের নেতা পল্লী বন্ধু এরশাদ এর আগে বিএনপি যে কর্মকাণ্ডগুলো ছিল, যেমন এই একটু আগে সবার বলল 74-এর স্পেশাল অ্যাক্ট, বিশেষ আইন, সেটা কিন্তু 90 সালের 3 জনের রূপরেখার অন্যতম বিষয়বস্তু ছিল এই 74 সালের আপনার বিশেষ ক্ষমতা আইন। সেটা কিন্তু এরশাদ সাহেব 2টা অর্ডার করেছিল, একটা শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি নিয়োগ করেছিল, আর একটা অর্ডার করেছিল সে 74-এর স্পেশাল অ্যাক্ট বাতিল। সেই 74-এর স্পেশাল অ্যাক্ট আর কার্যকরী হয়নি, কিন্তু শাহাবুদ্দিনের নিয়োগটা কার্যকরী হয়েছিল। সেখান থেকে বিএনপি 3বার ক্ষমতা এসেছে, সেটার বাস্তবায়ন করেনি, বরঞ্চ তারা আরও বিরোধী দলকে জননিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন করে বিরোধী দলকে, তৎকালীন বিরোধী দলকে তারা প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে চেয়েছিল, যেটা আজকে পর্যায়ক্রমে তাদের উপরে চলে আসছে। সেই কারণে আমি ধন্যবাদ জানাই যে তারা প্রতিহিংসার রাজনীতি বর্জন করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছে। এজন্য বিএনপির চেয়ারপারসনকে আমি জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাহলে মনে করেন যে যেই সমস্যাগুলো বিএনপি সৃষ্টি করেছিল, সেই সমস্যাগুলো আজকে বিএনপির উপর পর্যায়ক্রমে চলে এসছে, এবং চলে আসাতে আজকে যে অবস্থাটা মানে পক্ষান্তরে বিএনপি স্বীকার করেছে তাদের যে কর্মকাণ্ডগুলো ভুল ছিল। আপনি দেখেন এক কলমের খোঁচায় বাংলাদেশের অনেক বহুল পরিচিত উপজেলা প্রশাসন আইন সেটা বাতিল করেছিল বিএনপি, এবং উপজেলা কিন্তু বাংলাদেশে এখনো খুব প্রয়োজন, যেটা পরবর্তীতে আওয়ামী লীগ দিয়েছে কিন্তু পূর্ণাঙ্গভাবে উপজেলা বাস্তবায়ন করেনি। অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, অনেক সুন্দর সুন্দর ভবিষ্যতের কথা বলা যায়, কিন্তু আসলে এই যে ভীষণ টিশন যাই বলেন, সেটার কত পার্সেন্ট রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করে? আমাদেরকে বোকা বানিয়ে আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য যে মসনদ তৈরি করা দরকার, সেই মসনদ তৈরি করতে সকল কর্মকাণ্ড তারা পরিচালনা করে, কিন্তু আসলে কি জনগণের কথা ভেবে তারা কাজ করে? যদি জনগণের কথা ভেবে কাজ করে তাহলে তো জনগণ তো তাদের সাথে থাকবেই, আর জনগণ যেখানে থাকবে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা বিএনপিও স্বীকার করে, আওয়ামী লীগও স্বীকার করে। আপনি ভিশন 2141 আর ভিশন 2030 যে কথাগুলো আছে তার মধ্যে প্রায় 95% কথাই একই জিনিস। জনগণের কথা জনগণকে ফিরিয়ে দিবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে, জনগণ জন্য উন্নয়ন করবে, উন্নয়ন বেশি না গণতন্ত্র বেশি, গণতন্ত্র বেশি না উন্নয়ন বেশি। এবং সবচেয়ে বড় কথা হইলো আপনি বলেন আজকে শিক্ষা ব্যবস্থা বলতেছে সরকার অবৈতনিক করবে, আর বর্তমান সরকার প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছে। স্বাস্থ্যসেবা বর্তমান সরকার 30টি ওষুধ ফ্রি দিচ্ছে, আগামী দিনে বিএনপি চাচ্ছে 50টি ওষুধ ফ্রি দিবে। তাহলে আমরা কিভাবে $5,000 মাথা পিছু আয় আগামী 2030 সালে করবো এবং মধ্য আয়ের দেশ হব? আওয়ামী লীগ ভিশন দিয়েছে মধ্য আয়ের দেশ 2021 সালে হবে, আর বিএনপি ভিশন দিচ্ছে 30 সালের মধ্যে তারা মধ্য আয়ের দেশ করবে। তাহলে
মনে করেন এগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে কিছু কথা, বেশি কথা আছে যেটা জাতির সাথে প্রতারণার সামিল। বেশি কথা, একটি কথা বলাও প্রতারণার সামিল, 10টি কথা বলাও প্রতারণার সামিল। সেজন্য আমি মনে করি আমরা যতটুকু পারবো, যতটুকু করার ক্ষমতা রাখি। আপনি বলেন, আবার বলেন মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলতেছে, মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলতেছে বিএনপি, বলতে পারে বিএনপি মুক্তিযোদ্ধার সপক্ষের দল, কিন্তু বিএনপির পাশে কে আছে? মুক্তিযোদ্ধার বিরুদ্ধের শক্তিও আছে বিএনপির সাথে, সেটা তো পরিহার করতে হবে। মুক্তিযোদ্ধার উন্নয়ন করতে গেলে ওনাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা কর্মকাণ্ড করেছে তাদের পরিহার করতে হবে। পরিহার করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে কাজ করতে পারলে জনগণ খুশি হবে। জনগণ তো আসলে আমাদের দেশের মানুষ তো মূল বিষয়টা হচ্ছে যে সবকটা দলই কি করবে সেটা যদি জনগণের সামনে থাকে তাহলে জনগণের সামনে একটা পছন্দ করার সুযোগগুলি অনেক বিস্তৃত হয় এবং গণতন্ত্রের সেটাই বেশি জরুরি। আবার ফিরে আসবো হাবিব ভাইয়ের কাছে, একটু চলে আসবো অনেকগুলি বিষয়ে। বলা যায় যে 256টা ধারা এখানে আছে, সেখানে কতগুলি বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই তার মধ্যে গণতন্ত্র, কিভাবে বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাবে, বাংলাদেশের কাঠামো কীরকম হবে, সেগুলি নিয়েও প্রশ্ন আছে। এবং সেক্ষেত্রে বিশেষ করে খালেদা জিয়া যেই প্রস্তাবগুলি দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সংসদকে সব কিছুর কেন্দ্রবিন্দু করা হবে। সেটি যদি করা হয় এবং ক্ষমতার একটা ভারসাম্য আনা হবে, সেই ভারসাম্যটা কীভাবে আনা হবে সেইগুলি কিন্তু আরেকটু যদি স্পষ্টভাবে বোঝা যায় যে সংসদের একটা বড় কর্তৃত্বের কথা যদি বলা হয় তাহলে 70 অনুচ্ছেদ থাকলে এই কর্তৃত্ব তো থাকবেই, সেটা কিভাবে ভারসাম্যের ক্ষেত্রে আসবে নাকি 70 অনুচ্ছেদ থাকবে না, সেই বিষয়গুলি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পরবর্তীতে পাওয়া যাবে না। এটা হলো কি যে এখানে অনেকগুলো 256টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এগুলি তো ব্যাখ্যা অনেক বড় ব্যাখ্যা। কিভাবে আমি সংবিধান সংশোধন করে আমি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমি ভারসাম্য নিয়ে আসবো, সেটা তো অনেক বড় ব্যাখ্যা আছে। সেটা উনি বলেছেন যে এটা আমরা নির্বাচিত হলে এটা আমরা সঠিক বিচার বিবেচনা করে আমরা সেটা করবো। আমার কথা হলো যে আজকে যে জিনিসটা এখানে আমরা আলোচনায় আসছে যে ভিশন 2030 যেটা, যেমন ওই যে আমার প্রিয় ভাই আসাদ ভাই যে কথাটা বললেন যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছে, যে কথাটা বললাম, কতগুলো জিনিস আছে সেগুলি একই হয়, এটা পাল্টানো যায় না। যখন একটা ছেলে ভালো লেখাপড়া পারতো না, তার সামনের সিটে একটা ভালো ছেলে পড়েছিল, তো সে প্রতিদিন ওই ভালো ছেলেটাকে একটু বলে টলে সে ওই দেখে দেখে লেখে। তো লিখলে পর তো আগে একটা নিয়ম ছিল যে যারা পিছনে যে বসে উইথেড হতো, হুবহু যদি মিলে যেত। তো এখন ওই লিটারেচার তো ধর মিললে অত বেশি হয়তো লেখা ভালো মন্দর মধ্যে ঠিক করতে পারে না, কিন্তু অঙ্কের দিন কিন্তু মিলে গেলে সমস্যা, ওই ছেলে মনে করেছে। তো এখন প্রতিদিন দেখে দেখে লিখে আসে, আর সে জিজ্ঞাসা করে যখন গার্জিয়ান যে কেমন হয়েছে, ভালো পরীক্ষা হয়েছে। তো অঙ্কের দিন যখন হয়েছে তখন জিজ্ঞাসা করছে পরীক্ষা কেমন, খুব ভালো হয়েছে। তো বেটা তোর পরীক্ষা তো ভালো হয়েছে তো তুই বললে, তো তুই তোর পিছনের সিটে, তাহলে ওর দেখে লিখেছিস, তাহলে তুই উইথেল্ড হয়ে যাবে, তো তুই তো হুবহু তোর সাথে মিলে যাবে। তাহলে আমি কি এত বোকা নাকি? ও যেখানে উত্তর বেলা প্লাস দিয়েছে আমি সেখানে মাইনাস দিয়েছি। তো এই যে বোকার মতো যে প্রশ্ন, বোকার মতো যে এটা করে হুবহু মিলে, আরে মেলা তো কতগুলো দিন হয়তো মিলতেই হবে, প্লাসের কাছে মাইনাস দেওয়া যাবে না, মাইনাসের কাছে প্লাস দেওয়া যাবে না। তো এখানে যে 256 উল্লেখ, প্রত্যেকটি যে বাস্তবায়ন স্বল্পতম সময়ের ভিতরে হয়েই যাবে তা না, প্রত্যাশা একটা জিনিস। আরেকটা যে জিনিস আমার ছোটো ভাই আমার অত্যন্ত স্নেহ প্রিয় স্বপন যে কথাটা বলে, আমি তো ছিলাম কালকে অনুষ্ঠানে, হ্যাঁ হতে পারে অনেক 2 ঘন্টা লম্বা টাইম, এবং এই টাইমটাও একটা টাইম। অনেক আমাদের বিএনপির মধ্যে অনেক বয়স্ক নেতৃবৃন্দ আছে, 2-1 জীবনে আসতেই পারে। এমনি অনেকেই শারীরিকভাবে অসুস্থ, যেমন এম কে আনোয়ার সাহেব এত বয়সে জেল খাটতে খাটতে এখন তো সে আর কোর্টে উঠতেই পারে না, কোলে করে তাকে উঠানো লাগে, এই অবস্থা। তো এরকম তারাও কালকে এসেছিল, তরিকুল ভাই সৈয়দ উনিও এসেছিলেন। এরকম কিছু লোক ধরেন এটা যে ওইটার দেখ চোখ দিয়ে তাকিয়ে শুনতেই হবে, দেখতেই হবে, এরকম কিছু জীবনে আসতেই পারে। এটা নিয়ে যে সেটার ভিতরে কিছু নেই, আকর্ষণ ছিল না, এটা বলা যাবে না। আর একটি কথা হলো যে যে কথা হচ্ছে আমার ছোট ভাই স্বপন ছিল যে 4G যে 2030 সালে, এখানে পরিষ্কার লেখা আছে, উনি বলছেন যে মোবাইল কোম্পানিগুলির মাধ্যমে সারা দেশে বিশেষ করে মফস্বলে উচ্চ গতির 4G কভারেজ নিশ্চিত করা হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে 4G বা তার চেয়ে উচ্চ গতির ইন্টারনেট কভারেজ নিশ্চিত করা হবে। এখানে পিছনে থাকার তো কোনো কারণ নাই। আওয়ামী লীগ প্রাচীন দল, বিএনপি পিছিয়ে যাচ্ছে তা না, বরঞ্চ বিএনপির
কত কিছু জিনিস এদেশে আছে যেগুলো বিএনপি সামনের দিকে কিন্তু রাস্তা দেখেছে। আজকে এই যে কথাটা কালকে বলেছেন উনি যে স্নাতক শ্রেণী পর্যন্ত ছেলে এবং মেয়ে উভয়ের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করবেন। আর আজকে যে বই ফ্রি দেওয়া আছে, এই বই ফ্রি দেওয়া, এবং এর আগে দেখেন বাংলাদেশে আমরা চিন্তাও করতে পারি নাই যে স্কুলে গেলে বেতন দেওয়া লাগবে না, এটা আমরা প্রথমে চিন্তা করি নাই। কিন্তু বেগম খালেদা যে প্রথমে 91 সালে ক্ষমতা এসে কিন্তু উনি প্রথমে প্রাইমারি স্কুলে গেলে সেখানে বেতন তো লাগবেই না, বরঞ্চ যে বাড়ির থেকে ছেলেরা স্কুলে যাবে তাদের জন্য গমের ব্যবস্থা করেছিল, মানে খাদ্যের বিনিময় শিক্ষা আকর্ষিত করার জন্য। কারণ একটা ছেলে গ্রামের একটা কৃষক, তার সেটা তার হালের কাছে লাঙলের কাছে যদি সে একটা ভাত নিয়ে যায় সকালবেলা, তার একটা সাশ্রয় হলো। যখন সে দেখতো যে আমার ছেলে স্কুলে গেলে 20 কেজি গম পাবে, তখন সে আর ওই ছেলেটাকে বলতো না তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, স্কুলে পাঠান। এইভাবে যে শিক্ষাকে এগিয়ে নিল। তারপরে মেয়েদের যে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ, এটা তো বেগম খালেদা জিয়া করেছেন। এবং উনি আস্তে আস্তে ইন্টারমিডিয়েট, এসএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, এখন ডিগ্রি পর্যন্ত উনি গেছেন। সামনের দিকে বিএনপি কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আজকে হাবিব ভাই আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে, ফিরে আসবো বিরতির তাহলে পরে। আমার স্বপন ভাই আপনার কাছে ফিরে আসবো। হাবিব ভাই যেটা বলছে যে বিএনপি অবশ্যই অনেক ক্ষেত্রে আমাদেরকে পথ আমাকে একটা কথা দেখায় বলতে এবং দিন, তারপরে দেখাচ্ছে। আমি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি কিভাবে পথ দেখালে পরে আমাদের জন্য একটা নতুন দিকে যাওয়ার ক্ষেত্র তৈরি হবে, সেটা আপনার কাছে জানতে চাইবো। আমার কাছে একটা থেকে শুনে বিরতির যান, তাহলে পর। সকলে বলার সুবিধা হবে। আজকে বাংলাদেশে নিচে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্বপন ভাই যেটা জানতে চাচ্ছিলাম রাজনীতির সংস্কৃতি পরিবর্তনে। দেখুন, এখানে বিএনপির যে ঘোষণা, সেই ঘোষণায় বেশ কিছু বিষয় এসেছে। তার মধ্যে একটি বিষয় তারা বলেছেন যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, এটি রাজনৈতিক সংস্কৃতির দিক দিয়ে একটা বড় বিষয়। 1991 সালের 6ই আগস্টে জাতীয় সংসদে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করা হয় এবং এই প্রত্যাবর্তনের যে বিলটি আনয়ন করে সেটা বিএনপির পক্ষ থেকে আনয়ন করা হয় তৎকালীন সরকারি দল হিসাবে, এবং আওয়ামী লীগ বিএনপি উভয়ই কিন্তু এই বিলটিতে সর্বসম্মতিভাবে হ্যাঁ সূচক ভোট দিয়েছিল। তখন যখন এই বিলটি আনা হয় তখন কিন্তু আসলেও বিএনপি খুব ইন্টেনশনালি রাষ্ট্রপতির শাসনের পরিবর্তে প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থাকেই সংসদীয় গণতন্ত্রে ইন্ট্রোডিউস করেছিল। এখন যদি বিএনপি মনে করে সেটা তারা ভুল করেছিল, তাহলে বিএনপিকে এই জন্য সাধুবাদ জানায়। আর একক কর্তৃত্ববাদী ক্ষমতার যে বিষয়টি, এটি পৃথিবীতে যতগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের চেয়ারপারসন বা চেয়ারম্যানদের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী চেয়ারম্যানের নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। বিএনপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের 8 ধারায় ক, খ, গ, ঘ 4টি উপধারা রয়েছে। এই 4টি উপধারার মধ্যে ঘ উপধারাটি হচ্ছে চেয়ারপারসনের অপসারণ, আর ক, খ, গ এই 3টি উপধারায় চেয়ারপারসনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতা পৃথিবীর আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা দলীয় প্রধানের নেই। তো বিএনপি যদি আসলেও একক কর্তৃত্ববাদী ক্ষমতার বিলুপ্ত করতে চায়, বিলোপ করতে চায় এবং তারা যদি তাকে বিশ্বাসযোগ্য করতে চায় মানুষের কাছে, তাহলে আমার সাজেশন হচ্ছে বিএনপি খুব অচিরে জাতীয় কাউন্সিল ডেকে তারা তাদের চেয়ারপারসনের যে ক্ষমতা, একক ক্ষমতা, এটিকে তারা ডিসেন্ট্রালাইজড করুক, এটাকে কালেকটিভ করুক, একক থেকে বহুমাত্রিক করুক। যদি তারা বহুমাত্রিক করে নির্বাচনের পূর্বে, তাহলে আমাদের মধ্যে বিশ্বাসের উদ্বেগ হতে পারে যে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে এটি করতে পারে। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির মূল প্রতিবন্ধকতাই হচ্ছে বিএনপি। বিএনপিকে গতকাল যে ভীষণ তারা ঘোষণা করেছেন, এর মধ্যে বিএনপি কৌশলে তাদের অনেক ভুলগুলোকে অ্যাডমিট করেছেন, কিন্তু বিএনপি প্রকাশ্যে তাদের ভুলগুলোর জন্য কখনো ক্ষমা প্রার্থনা করেননি। তাদেরকে বলতে হবে 21শে আগস্টে তারা ভুল করেছিলেন, তাদেরকে বলতে হবে 15ই আগস্টে হত্যাকারীদের তারা পুনর্বাসন করে সুপ্রতিষ্ঠিত করে এবং তাদেরকে সহযোগিতা করে তারা ভুল করেছেন, এবং 15ই আগস্টে ভুয়া জন্মদিন পালন করে ঢাউস সাইজে কেক কেটে শেখ হাসিনাকে, শেখ রেহানাকে অযথা কষ্ট দেবার নামে কেক কেটে জন্মদিন পালন করা তারা ভুল করেছেন। তাদেরকে বলতে হবে জামাত ইসলাম এবং মৌলবাদী অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে তারা ভুল করেছেন। তাদেরকে বলতে হবে 2001 সালে নির্বাচনের পরে দেশব্যাপী আওয়ামী লীগের কর্মী এবং সংখ্যালঘুদের উপর তারা যে নাশকতা, হত্যা, নির্যাতন করেছেন তারা ভুল করেছেন, এবং তারা ভবিষ্যতে আর কোনো রাজাকার আলবদরকে মন্ত্রিসভায় আনবেন না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী সবই তারা বানিয়েছেন রাজাকার আলবদরদের। এই যে বাংলাদেশের স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক যে বিষয়গুলো, এবং বাংলাদেশে মুক্ত বুদ্ধি চর্চা, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক রাজনীতির চর্চার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতামূলক কাজগুলি
বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সংগঠিত হয়েছে, তারা যদি এই সমস্ত কৃতকর্মের জন্য জাতির সামনে, পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক বড় বড় নেতা তাদের কৃতকর্মের জন্য বা তাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের জন্য জাতির সামনে ক্ষমা প্রার্থনা করেছেন, এমন অনেক নজির আছে। ইন্দিরা গান্ধী তিনি ভারতে করেছেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে নির্বাচনের পূর্বে তিনি প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা প্রার্থনা করেছেন, আওয়ামী লীগের অতীতের কোনো কর্মকাণ্ড যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে বলেছেন। এই যে ক্ষমা চাওয়ার মধ্যে আমি মনে করি না কোনো দৈন্যতা আছে, বরং এর মধ্যে ঔদার্য আছে। কারণ একটি রাজনৈতিক দল বা একটি মানুষ তারা ভুল করতেই পারেন, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যে তারা ভালো করবেন এটি প্রমাণিত হবে যখন তার মধ্যে গিল্টি ফিলিংসটা আসবে। এই ফিলিংসটা যদি বিএনপির মধ্যে উদ্রেক হয় এবং বিএনপি যদি মনে করে তারা এই জায়গাটা ভুল করেছেন, তাহলে বাংলাদেশের সামনের দিনের রাজনীতি একদম জলবৎ তরঙ্গ পরিষ্কার হয়ে যাবে এবং বুদ্ধিভিত্তিক রাজনীতি, মননশীল যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে চর্চা করা সম্ভব। স্বপন ভাই, আসাদ ভাই, আপনার অনুমতি নিয়ে এই ক্ষেত্রে একটু হাবিব ভাইয়ের কাছে আসতে চাই, কারণ সত্যি আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, তাদেরও যে বিশ্বাস অর্জন, শুধু জনগণের বিশ্বাস অর্জন না, তাদেরও বিশ্বাস অর্জন কিন্তু আমার মনে হয় যে একটা সুস্থ রাজনৈতিক ধারার জন্য প্রয়োজন। সেক্ষেত্রে বিএনপির কি করণীয় আছে বা এই বিষয়গুলি কোনোভাবে অ্যাড্রেস করার সুযোগ আছে কিনা? এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগের যে জিনিসটা বারে বারে তারা বলে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, রায় হয়েছে, কোথাও কিন্তু জিয়া রহমানের নাম আসেনি। কিন্তু আওয়ামী লীগ প্রতিনিয়ত জিয়া রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে তারা প্রতিনিয়ত বলে। কিন্তু হাবিব ভাই, যতদিন পর্যন্ত যে, এবং এটা মানে জাতীয় পার্টিকেও আমি বলবো, ইনডেমনিটি অ্যাক্ট যার যেই সময়ে বহাল ছিল তাদের এটা দায় নিতে হয়। এটা কিন্তু ঐতিহাসিক প্রয়োজনই আমাদের নিতে হবে। আমিও যদি থাকি ইনডেমনিটি, আমি বলি যে এই ইনডেমনিটি কে দিয়েছিল? জিয়া রহমান নিশ্চয়ই না। এই ইনডেমনিটি দিয়েছিল মুস্তাক। অধ্যাদেশ দিয়েছিল, আইন করেছে জিয়া রহমান। আমার কাছে ক্ষমতা ছিল যে আমি এই বিচারটা করতে পারি। এখানে আমার কথা বলতে, অধ্যাদেশ করেছেন মুস্তাক সাহেব, অধ্যাদেশ মুস্তাক করেছে। এখানে কথাটা হলো কি আপনাকে বুঝতে হবে, যেমন মইনুল আহমদ যখন এই যে ক্ষমতা দখল করলো, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী বললেন যে আমি ক্ষমতায় গেলে যতগুলি অধ্যাদেশ এরা জারি করে প্রত্যেককে আমি আইনে পরিণত করব। তাই করেছে, কিন্তু একটু কোনো বাদ দেয়নি। তো ওইটা তো অধ্যাদেশ ছিল, জিয়া রহমান এসে ওইটাকে সেই সময় বাতিল করেন নাই, প্রথমত কথা। তার আগে আপনাকে যেতে হবে যে একটি জিনিস, বা পৃথিবীর ইতিহাসে কোথাও কোনোদিন আপনি দেখেছেন কেউ যদি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারকে উৎখাত করে, সে রাষ্ট্রের ক্ষমতায় না বসে অন্য কাউকে বসায়? পৃথিবীতে দেখেছেন কোথাও? বাংলাদেশে কি হলো, 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করলো নির্মমভাবে। হত্যা করার পরে যে মন্ত্রিসভা হলে দেখেন, আমারও কষ্ট, আমি এখনও কষ্ট বোধ করি যে বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয় নেতা সারা পৃথিবীতে ছিল না। অথচ 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ভোর রাত্রে বঙ্গবন্ধুকে হত্যা করার শ্রেণীতে ফিরে রাখা হলো, সারাদিন গেছে, তারপর দিন সেখান থেকে তাকে টঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এবং কত নির্মমতা দেখেন যে বঙ্গবন্ধুর হত্যার পরে যদি মানুষ জানায় যায় দাঁড়ানোর সুযোগ পেত, আমি মনে করি ওই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধু জানাজায় হাজির হতেন। কিন্তু সেদিন খন্দকার মুস্তাক এবং খন্দকার মুস্তাকের মন্ত্রিসভায় 40 জনের ভেতরে 39 জনই আওয়ামী লীগার। তাদের কারণে সেদিন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জানাজায় 20-এর অধিক লোক হয়নি, আরও হয়তো তার কম হয়েছে। কেন? এমনি জিয়া রহমান ছিল, তখনও সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ 25 আগস্ট পর্যন্ত সেনাপ্রধান ছিলেন। তো এই দায়িত্ব তো জিয়া রহমানের পর কীভাবে আসে? আচ্ছা, তারপর দেখেন 3রা নভেম্বর জেনারেল শফিউল্লাহকে খন্দকার মুস্তাককে উৎখাত করে ক্ষমতা আসলেন কে? খালেদ মোশাররফ জিয়া রহমানকে বন্দি করলেন এবং জেনারেল জিয়া রহমানকে খন্দকার মুস্তাক সেনাপ্রধান বানান নাই। বঙ্গবন্ধু ওনাকে ডেপুটি সিএনসি করেছিলেন, ডেপুটি জেনারেল চিফ অফ স্টাফ। যেখানে চিফ অফ স্টাফ যখন অন্য পৃথিবীর অন্য দেশে যখন দূতাবাসে চাকরি চলে গেছেন, অটোমেটিক্যালি সে চিফ হবেন, এটাই হলেন। এবং খালেদ মোশাররফ তাকে বন্দি করলেন। ধরেন ওই দিন যদি খালেদ মোশাররফ তাকে মেরে ফেলতো, অথবা যদি সেদিন সিপাহী জনতা কর্নেল তাহেরেরা সেদিন যদি জিয়া রহমানকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য যদি ক্যান্টনমেন্টে গিয়ে জিয়া রহমানকে মুক্ত না করতেন, উনি মারা যেতে পারতেন। তাহলে 15 আগস্টের জন্য হত্যাই করুন বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে বঙ্গবন্ধু হত্যাই করবেন, তার ক্ষমতা উনি তার পরদিনই আসতেন, ওই দিনই আসতেন। এরপর তো জীবন বিপন্নতার হতে গিয়েছিল।
হ্যাঁ, এবং দেখেন আওয়ামী লীগের আজকে এই জায়গাটা আওয়ামী লীগকে আসতেই হবে সত্যের কাছে। যদি ৩রা নভেম্বর খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে অ্যারেস্ট করার পর ৭ই নভেম্বর যদি জিয়াউর রহমান তার বুদ্ধিমত্তা দিয়ে সেনাবাহিনীর ভিতরে তার জনপ্রিয়তার মধ্য দিয়ে যদি ক্ষমতার পাদবিতে না আসতে পারতেন, খালেদ মোশাররফ কর্নেল তাহেরের যদি ক্ষমতার পাদবিতে থাকতেন, তাহলে কর্নেল তাহেরদের বিপ্লবী সৈনিক সংস্থা এবং গণবাহিনীর জন্ম হয়েছিল আওয়ামী লীগকে উৎখাত করার জন্য, আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করার জন্য ৯ জন এমপিকে তারা হত্যা করেছিল। সেদিন কর্নেল তাহেরের ক্ষমতার পাদবিতে আসলে আমি শেষ করি কি হতো না আমি বলি এই যে দোষটা এই আওয়ামী লীগ আজকে যে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করতে পারতো না। এই জায়গায় আসতে হবে। আজকে আমি আপনাকে এই জায়গায় আমি বসে কথা বলে যাচ্ছি এইভাবে নির্যাতে যে জিয়া রহমান যতদিন বেঁচে ছিলেন বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উনি উচ্চারণ করে অশ্রদ্ধা পারে। বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর মাজারে গিয়েছেন, তারেক রহমান টুটার মেজর নিয়ে বঙ্গবন্ধুর মাজারে গিয়েছেন। আমার একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসবো। তবে মূল জায়গাটাই কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি, কারণ সেই কোথায় ছিলাম সেটার থেকেও বড় কথা হচ্ছে যে এখন আমরা সামনে কোথায় যাব সেটা নিয়ে আমরা সব আমি সামনে যাওয়ার রাস্তা দেখাই দেব। শেষ জায়গাটা কিন্তু এখান থেকে সরে আসতে হবে যদি সত্যি আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজনীতিতে একটা সুস্থ সংস্কৃতি আনবেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আজকে বাংলাদেশে ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। আসাদ ভাই, যদি এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা বলছি যে একটা সুস্থ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি ধরনের প্রত্যাশা আপনারা সব দলের কাছ থেকেই করেন? প্রত্যাশা করতে চাই, হবে কিনা জানি না, কারণ বিগত দিনের কর্মকাণ্ড, ধরেন আজকে যে ভিশন 2030 ভালো কথা আছে, কিন্তু বিগত দিনে যদি আবার ফিরে যায়, এমন যেন আপনি একটু আগে বললেন যে আমি ভিশনের ভিতরে এটা খুবই ভালো যে এই প্রথম একটা ডকুমেন্ট যেটা দেখেন রেফারেন্স সেই অর্থে নাই যে এই করে নাই সেই করে নাই। বিএনপির গঠনতন্ত্রে আছে রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং 90 নির্বাচনী ইশতেহারে তারা রাষ্ট্রপতি শাসিত সরকারের ইশতেহার ঘোষণা দিয়েই তারা নির্বাচনে আসছে। যখন তারা দেখলো যে তাদের অবস্থা রাষ্ট্রপতি নির্বাচনে গেলে কোনো একটা ভয়ের সম্ভাবনা আছে, আপনি তখন রাষ্ট্রপতি এরশাদ সাহেব ধরেন আজকে যে উন্নয়নের যে রাজনীতি, এবং বিএনপি এবং এটা লুপে নিয়েছে, আওয়ামী লীগ তো আগেই নিয়েছে, এবং সংস্কারের রাজনীতি যেটা আপনি ভিশন 2030 মধ্যে আছে, সেটা কিন্তু প্রবক্তা সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তো সেটা আমি বলতেছি যে গঠনতন্ত্রে এবং নির্বাচনী ইশতেহারের পরও তারা পরিবর্তন করে সময় উপযোগীভাবে তারা তাদেরকে সুবিধা নেওয়ার জন্য তারা চলে এসছে সংসদীয় পদ্ধতির নির্বাচনে, এবং সেটার তারিখ আপনি বললেন 12তম সংশোধনী 6ই আগস্ট 1991 সালে। তো এখন আমরা বিশ্বাস করতে চাই, আমরা চাই যে আগামী দিনে সত্যিকার অর্থে ভিশন নিয়ে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আগামী নির্বাচনে ইশতেহারের মতো, ইশতেহার ভিশনটা বেসিক্যালি ইশতেহারের মতোই, যে আমরা আগামী দিনে কি কি করব। তত ভিশন এবং ইশতেহারের মধ্যে খুব যে তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ এর আগে যেমন ইশতেহারে ভিশন 21, রূপকল্প 21-41, বিএনপি ভিশন 2030, রূপকল্প 20-30, এবং সেখানে ওই যে একটু আগে আমার হাবিব ভাই স্বীকার করেছেন যে একটা জায়গায় অঙ্ক পরীক্ষায় একরকম হুবহু হলে যে অবস্থা হয়, আসলে অঙ্ক পরীক্ষার মতোই অবস্থা। তারপরেও মনে করি একজনের থেকে আরেকজন ভালো কিছু যদি নিয়ে থাকে সেজন্য সাধুবাদ জানাই, এবং আগামী দিনে যাতে এটা বাস্তবায়ন করার জন্য তারা সত্যিকার অর্থে অতীতের মতো কর্মকাণ্ড না করে, উপজেলা আমরাও বিশ্বাস করতে চাই যে সুস্থ ধারার কথা বলা হচ্ছে সেগুলি হবে না, অবশ্যই হরতাল বা অন্য জনগণের স্বার্থে যাতে সবগুলো আছে সেগুলি কার্যকরী পদক্ষেপ নেয়। আসাদ ভাই, স্বপন ভাই এবং হাবিব ভাই, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।